গল্প বলি এসো। আজ শোনাবো চিংড়ি উপন্যাসের 15তম পর্ব। লেখক টি.এস. পিল্লাই। হয়তো প্রত্যেকদিন একই কথা বলে তোমাদের বিরক্তির কারণ ঘটাচ্ছি, তবুও তোমাদের কাছে এটা আমার অনুরোধের আবদার। তোমাদের যদি আমার গল্প পাঠ শুনতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো। তাহলে আমারও ভালো লাগবে এবং উৎসাহ পাবো। তাহলে শুরু করি। পালানি যে এইরকম সাপ জবাব দেবে তা ও ভাবতেই পারেনি। চেম্পনকুঞ্জ তখন কাতরভাবে পালানিকে বলল, বাবা, তুমি ওর মায়ের অবস্থাটা একবার নিজের চোখে দেখে এসো, তারপর যা করার করো। তুমিও তো মায়েরই ছেলে বললে কথাটা পুরো হতো, কিন্তু চেম্পনকুঞ্জ তা বলল না। পালানির মনে চেম্পনকুঞ্জের কথাগুলো ঘা দিল কিনা কে জানে, হয়তো দিল। ও তাই আবার অচ্যুতনের মুখের দিকে তাকালো, কিন্তু অচ্যুতনের মুখ একেবারে পাথরের মতো শক্ত। তবু পালানির মনে হলো যে অচ্যুতনের মনের ভাব হচ্ছে যে মেয়েকে আজই নিয়ে যাওয়া উচিত। তাই পালানি আবার বলল, আমি মেয়েকে আজই নিয়ে যেতে চাই। আপনারা শুধু নিজের দিকটা দেখছেন, আমার কথাটা কেউ ভাবছেন না। আমার ঘর বাড়ি নেই, ঘর সংসার গুছিয়ে দেবার কেউ নেই। বিয়ে করা তো সংসার পাতার জন্য। বিয়ে করে যদি বউকে এখানেই রেখে গেলাম, তাহলে বিয়ে করলামই বা কেন? সংসার পাততে হলে বউকে একদিনের জন্যও এখানে রাখলে চলবে না। আজকেই ওকে নিয়ে যেতে চাই। এক নাগারে এতগুলো কথা পালানি বলে গেল। ও যে এত কথা এমন ভাবে বলতে পারে তা কেউ ভাবতেও পারেনি। এমন জোর দিয়ে কথা বলতে পালানিকে আগে কেউ শোনেনি। পালানির কিন্তু মনে হতে লাগলো যে ওর এইভাবে কথা বলায় ওর বন্ধু বান্ধবেরা খুব খুশি হয়েছে। কিন্তু পালানির কথাগুলো চেম্পনকুঞ্জের কাছে কেমন লাগলো তা নিয়ে কেউ ভ্রুক্ষেপও করলো না। চেম্পনকুঞ্জ তখন সকাতরে বলল, বাবা, যে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছি তার বাবা হয়ে আমি তোমাকে অনুরোধ করছি, বুঝে দেখো, তুমিও তো একদিন ছেলেপুলের বাবা হবে। চেম্পনকুঞ্জ এমন কাতর ভাবে কথাগুলো বলল যে তাতে যে কোনো লোকেরই মন গলত। পালানি কিন্তু চুপ করে রইল। তবে যদি অচ্যুতন বা বরপক্ষের কেউ মেয়েকে কয়েকদিন বাপের বাড়ি রেখে যেতে বলতো, তাহলে হয়তো ও আপত্তি করতো না। মোড়লের মন চেম্পনকুঞ্জের জন্য অনুকম্পায় ভরে গেল। অচ্যুতনেরও মন হয়তো গলেছে। ওর বাইরের ভাব দেখে তা কিন্তু বোঝার উপায় নেই। কাউকে কিছু না বলতে দেখে মোড়লের রাগ হয়ে গেল। সে বলল, চেম্পনকুঞ্জ, তুমি এ অরণ্যে রোদন করছো বাবা। তোমার জামাই ছোট্টবেলা থেকেই বাড়িঘর ছাড়া। মা বাপের ভালোবাসা কি তা সে জানে না। স্নেহ, ভালোবাসা, দয়া, মায়া এসব লোক বাড়িতেই শেখে। যার বাড়ি ঘর মা বাপ নেই, সে এসবের অর্থ কি বুঝবে? 7 সমুদ্রে ভবঘুরের মতো সে ঘুরে বেরিয়েছে। তার কাছে এসব কথা বলা বৃথা। তুমিও যেমন আর ছেলে পেলে না, এখন বলে আর কি হবে? দোষ তোমারই। চেম্পনকুঞ্জ মোড়লের কথায় কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে ও বুঝতে পারল মোড়ল যা বলেছে তা একরকম ঠিকই। পালানিকে দেখে সে ঘুণাক্ষরেও ভাবেনি যে সে এই ধরনের ছেলে। কোনো সংসারে বড় না হয়ে বাপ মায়ের স্নেহ না পেয়ে সে এই রকমটি হয়েছে। মোড়ল ঠিকই বলেছে। এখনই যদি পালানির কথাবার্তা এমনি হয়, তাহলে ভবিষ্যতে কি হবে কে জানে। মেয়ের বিয়েটা যেন এর সঙ্গে দেওয়াটা একটা বড় ভুল হয়ে গেছে। কি দুর্ভাগ্য! একটু আগে জানতে পারলে এই ভুলটা করতো না। পালানির আসল মূর্তিটা ও দেখতে পেল 2-4 দিন পরেও নয়, ঠিক বিয়ের দিনই। সত্যিই ছেলেটার দয়া মায়া বলে কিছু নেই। এখন থেকেই তার আভাস পাওয়া যাচ্ছে। নইলে মেয়ের বাবা এত করে বলবার পরেও কোন ছেলে না শোনে? অচ্যুতন তখন পালানিকে বলল, তুমিও বাছা আচ্ছা মেনিমুখো, বসে বসে এদের সাপমন্নি গিলছো।
আমাদের সঙ্গে যাবে তো ওই মেয়েটা, তাকেই জিজ্ঞেস করো না যাবে কি যাবে না, দেখাই যাক না ও কি বলে। অচ্যুতনের এই কথায় চেম্পনকুঞ্জ আশ্বস্ত হলো। পালানিও যেন একটু স্বস্তি পেল। এত বাগবিতণ্ডা ঝগড়াঝাঁটি ওরও ভালো লাগছিল না। মোড়লও অচ্যুতনের এই কথায় খুশি হলো। বলল, তা ঠিকই, মেয়েই বলুক যাবে কি যাবে না, ডাকো দেখি ওকে। চেম্পনকুঞ্জ তখন কারুতাম্মাকে ডাকলো। কারুতাম্মা মার কাছে বসেছিল। কেঁদে কেঁদে ওর চোখ দুটো লাল হয়ে গেছে। ভিজে চোখ মুখ নিয়ে ও দরজার কাছে এসে দাঁড়ালো। মোড়ল নিজেই ওকে জিজ্ঞেস করলো, দেখ মেয়ে, তোর মাকে এই অবস্থায় ফেলে কি তুই যেতে চাস? তোর বাপকে এক ঘটি জল গড়িয়ে দেবার লোক নেই, মাকেও সেবা যত্ন করার কেউ নেই। মা বাপকে এমনি ভাবে ফেলে তুই যেতে চাস কিনা বল। তারপর একটু থেমে বলল, বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়াই নিয়ম, কিন্তু তোর বাপের বাড়ির অবস্থা তোর একবার ভেবে দেখা উচিত। কি করবি না করবি তুইই বল। কারুতাম্মা কি যে বলবে ঠিক করে উঠতে পারল না। একটা কিছু ঠিক করার শক্তি বা সাহস এখন ওর একেবারে নেই। কতদিন আগে থেকেই তো সে এই গায়ের সব কিছুর কাছ থেকে মনে মনে বিদায় নিয়েছে। ভবিষ্যতের কথা ভেবে যত তাড়াতাড়ি পারে সে এই সমুদ্রের ধার ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। অপেক্ষিত সেই দিনটিও এলো, কিন্তু মা ঠিক সেই দিনই অসুস্থ হয়ে পড়ল। বাবাকে দেখাশোনা করার কেউ নেই, সবই ঠিক, কিন্তু ও কি করবে? কি যে ও বলবে কিছুই বলার সাহস বা শক্তি ওর নেই। ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। ও কি বলে তা শোনার জন্য সকলেই হাঁ হয়ে রইল। মোড়ল বলল, আহা বেচারি, মেয়েটাকে দেখলে দুঃখ হয়, কি করে যে ও মুখ খুলে বলবে। তবু তোকেই বলতে হবে মা, তোর মতই সকলে শুনতে চায়। কারুতাম্মা আর দাঁড়াতে পারল না। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। চাকিও কাঁদতে লাগলো। কারুতাম্মা মাকে কি যেন জিজ্ঞেস করলো, চাকি বুঝতে পারল না। জিজ্ঞেস করলো, কি বলছিস মা? কারুতাম্মা চট করে কিছু বলতে পারল না। একটু পরে ফোপাতে ফোপাতে বলল, আমি আমি যাব না মা। চাকি সঙ্গে সঙ্গে বলে উঠল, লক্ষ্মী মা আমার, অমন কথা মুখে আনিসনি, তোকে যেতেই হবে। যদি না যাস তাহলে। এর বেশি চাকি আর কিছু বলতে পারল না। মেয়ে যদি শ্বশুর বাড়ি না যায় তাহলে তার পরিণাম যে কি হবে চাকির তার জানা আছে। কারুতাম্মার মনে সে ভয় আছে। সেই ভয়াবহ ছবি চাকি স্পষ্ট তার চোখের সামনে দেখতে পাচ্ছে। বাড়িতে তাকে এক ফোঁটা জল দেওয়ার কেউ না থাকলেও সহ্য হবে, বিছানায় পড়ে পড়েও কাতরাবে, তাও ভালো। তবু কারুতাম্মা এখানে থাকলে যে কেলেঙ্কারিটা হবে সেটাও কল্পনাই করতে পারে না। যত তাড়াতাড়ি পারে মেয়েকে এখান থেকে সরিয়ে দিতে পারলে চাকি বাঁচে। মেয়ে না গেলে রক্ষে নেই, তাকে যেতেই হবে। মেয়েকে তাই সে বলল, খুকি, ওদের গিয়ে বল যে তুই আজই ওদের সঙ্গে যাবি। কারুতাম্মা কোনো কথা বলল না বা উঠল না দেখে চাকি মেয়েকে গায়ের থেকে ঠেলে সরিয়ে দিল। তারপর অনেক কিছু বলল, গালিগালাজও করল। তবু মেয়ের ওঠার কোনো লক্ষণ না দেখে দাঁতে দাঁত চেপে বলল, তোর বুঝি সেই মুসলমান ছোড়াটাকে ছেড়ে যেতে মন চাইছে না? এবার কারুতাম্মা মনকে শক্ত করল। ও দরজার কাছে এসে বলল, বাবা, আমি আজই যাব। তারপর ছুটে ঘরের মধ্যে ঢুকে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মাও আর চোখের জল চেপে রাখতে পারল না, মেয়েকে জড়িয়ে ধরল। মা মেয়ের চোখের জল নিঃশব্দে ঝরতে লাগলো। যাবার সময় হলো। কারুতাম্মা বাবার সামনে গিয়ে পা জড়িয়ে একেবারে শটান হয়ে শুয়ে পড়ল। চেম্পনকুঞ্জ পা ছাড়িয়ে সরে দাঁড়ালো। কিছুক্ষণ ওইভাবে পড়ে থেকে
কারুতাম্মা উঠে দাঁড়ালো। তারপর মার সামনে গিয়ে দাঁড়ালো। মা ওকে আশীর্বাদ করে বলল, সবকিছু বুঝে শুনে ভেবেচিন্তে কাজ করবি। পালানি যখন শ্বশুরের কাছে বিদায় চাইল, তখন চেম্পনকুঞ্জ একটা কথাও বলল না। চেম্পনকুঞ্জ তখন আর আগেকার চেম্পনকুঞ্জতে ছিল না। ও একেবারে বদলে গেছে। চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না, মুখ ফুলে লাল থমথম করছে। মেয়ে জামাইয়ের হাতে এমনি ভাবে অপমানটা সহ্য করতে হবে তা সে কল্পনাই করতে পারেনি। 10-15 জন বরযাত্রীর পেছন পেছন কারুতাম্মা বাড়ি থেকে রওনা দিল। মেয়ের যাওয়া দেখতে দেখতে চাকি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। নাল্যপেন্ন চোখের জল ফেলতে ফেলতে চাকিকে তুলে ধরল। চেম্পনকুঞ্জ তখন দাঁতে দাঁত চেপে বলল, আজ থেকে কারুতাম্মা আমার মেয়ে নয়। বাবার কথা শুনে পঞ্চমী ওরে দিদিরে বলে চিৎকার করে কেঁদে উঠল। নাল্যপেন্ন আর কালীকুঞ্জ চাকির চোখে মুখে জল দিতে লাগলো। এমনি ভাবে বাড়ির সকলের মনে দুঃখ দিয়ে কারুতাম্মা তার ভাবী জীবনের পথে পা বাড়ালো। সে জীবন কেমন হবে তা কে জানে। অনেক কলঙ্ক, অনেক বিপদের হাত থেকে বাঁচতেই না সে এই জীবন বেছে নিয়েছে। কারুতাম্মার মঙ্গলের জন্য কেউ সেদিন প্রার্থনা করল না। নিজের জন্যও কারুতাম্মা প্রার্থনা করল না। কিন্তু আর কেউ না করুক, পারিকুট্টি কারুতাম্মার জন্য নিশ্চয়ই প্রার্থনা করেছে। এমনি ভাবে ওই সমুদ্রের ধারের সেই গাঁ থেকে সকলের জানাশোনা মেয়েটি বিদায় নিল। ছেলেবেলার সাথী, ভালোবাসার সাথী চলে যাওয়ায় এখনো কি সেই সমুদ্রের হাওয়ায় হাওয়ায় একজনের গান উড়ে বেড়াবে? হ্যাঁ, হয়তো উড়ে বেড়াবে। নারকেল গাছের পাতার মধ্যে দিয়ে চড়ার বালুকা রাশিকে উড়িয়ে দেওয়া হাওয়ায় সেই গান হয়তো উড়ে বেড়াবে। কিন্তু যার জন্য এই গান, তা শোনার লোক আর থাকবে না। বাপের বাড়ি ছেড়ে তার নতুন জীবন গড়তে কারুতাম্মা ত্রিকুণ্যপুরায় এলো। এখানকার সমুদ্রকে ওদের গায়ের সমুদ্রের থেকে অনেক আলাদা বলে মনে হলো ওর। সমুদ্রের জলেই এর তফাৎটা ও দেখতে পেল। এখানকার সমুদ্র ওর গায়ের সমুদ্রের মতো শান্ত নয়। সব সময় সমুদ্র থেকে বিরাট বিরাট ঢেউ তীরে আছড়ে পড়ছে। মনে হচ্ছে যেন সমুদ্রের ভেতর এইরকম অজস্র ঢেউ হাজারে হাজারে লুকিয়ে আছে, আর একটার পর একটা বের হয়ে আসছে। এখানকার বালির রং কেমন যেন আলাদা। পালানির নতুন বউ দেখতে পাড়াপড়শিরা সব ওর বাড়িতে এলো। কেমন ভাবে তাদের সঙ্গে আলাপ করবে, কি রকম ব্যবহার করলে তারা খুশি হবে, তা কারুতাম্মার জানা নেই। যারা ওকে দেখতে এসেছিল তাদের সবাইকে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখে কারুতাম্মা কেমন যেন লজ্জা পেয়ে গেল। তবু সকলে যাতে তাকে ভালোবাসে, ভালো মেয়ে বলে, এমন ব্যবহারটা করা উচিত তা সে জানে। কিন্তু ঠিক কেমন ব্যবহারটি করলে তা সম্ভব হবে তা ওর জানা নেই। পালানি খুব ভোরে মাছ ধরতে গেছে। আজকাল মাতি মাছ খুব ভালো উঠছিল বলে পালানির 1 মিনিটও নষ্ট করার জো ছিল না। ঘরে নতুন বউকে ফেলে রেখেই তাকে যেতে হলো। কারুতাম্মা স্বামীর ঘরে ঠিক নতুন বউ হয়ে আসেনি। শ্বশুর শাশুড়ি না থাকায় একেবারে গিন্নি হয়ে বসলো। সংসারের এখন অনেক কাজ, কিন্তু ঘরে কিছু নেই। থাকবার মধ্যে শুধু আছে একটা মাটির হাঁড়ি আর একটা হাতা, ব্যাস। এখন সংসার পাততে কত কি জিনিসের যে দরকার তার কি ইয়ত্তা আছে? পালানি একটা ঝুড়িতে কিছু চাল, নুন আর লঙ্কা কিনে রেখে দিয়েছিল। বিয়ের আগে পর্যন্ত পালানি সংসারই ছিল না। একটা সংসার পাততে হলে কি কি জিনিস লাগে তা বলে দেবার একটা লোকও ছিল না তার বাড়িতে। এখন কারুতাম্মাকেই সব দেখে শুনে ব্যবস্থা করতে হবে। কারুতাম্মা ভাত রেঁধে ফ্যান গালল, তারপর পেঁয়াজ দিয়ে একটা তরকারি রাঁধলো। তরকারি রাঁধার বাসন সে পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এলো। মশলাও পাশের বাড়ি থেকে বেটে আনলো। পাশের বাড়ির মশলা বাটার সময় বাড়ির বুড়ি মা বলল, নতুন বউ ভালোই মনে হচ্ছে। তা দেখো মা, আমাদের ছেলেকে
তোমার হাতে তুলে দিয়েছি, এখন তোমাকেই সব দেখে শুনে জোগাড় যন্তর করে নিতে হবে। 2-1 দিনের মধ্যেই কারুতাম্মা অনেক কথাই শুনতে পেল। ওর বাপের বাড়ির গায়ে যে গল্প সে শুনতো তা এখানেও শুনতে পেল। এই গল্প শুনতে পেয়ে কারুতাম্মা ভাবছিল যে সব জায়গাতেই কি এই ধরনের গল্প শুনতে পাওয়া যায়, না পাড়ার মেয়েরা শুধু তার কাছে এই ধরনের গল্প পাচ্ছে। এখানকার জেলেনিরা যেভাবে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে তাতে কারুতাম্মার কেমন যেন ভয় হয়। ওর বুকটা ঠক ঠক করে ওঠে। কেন এরা ওর দিকে অমনি ভাবে তাকায় কেন? ওরা কি তার গোপন কথা জানতে পেরেছে? প্রথম দিন থেকেই ওখানকার জেলেনিরা কারুতাম্মাকে নিয়ে জটলা শুরু করলো। তাদেরই বা দোষ কি? কারুতাম্মাকে নিয়ে অনেক কিছুই বলার আছে। ওর বাপের দুটো নৌকো আছে, সে কি করে এমনি একটা চালচুলোহীন বাউন্ডুলে ছেলের হাতে মেয়েটাকে তুলে দিল? একটা জেলেনি বলল, আরে এসব গুজব, তোরাও যেমন সব বিশ্বাস করিস, ওর বাপের সত্যি সত্যি নৌকো আছে কিনা তা কে জানে। কোচ্চাকি জেলেনি তখন বলল, আরে না না, আমার মিনসে যে মরশুমের সময় নিরকুলনাথে মাছ ধরতে গিয়েছিল তখন নিজের চোখে দেখে এসেছে। লোকটার জাল আর নৌকো তো আছেই, হাতে 1 কাঁড়ি টাকাও আছে। বাবাকুঞ্জ জিজ্ঞেস করলো, তাই যদি হয় তাহলে মেয়েকে এমন হাবাতের ঘরে বিয়ে দিল কেন গা? কোচ্চাকি বলল, তা ছেলে আর এমন কি খারাপ দিদি? তখন কোরা জেলেনি বলল, আমার মনে হয় কি জানো, মেয়েটার নিশ্চয়ই কোনো দোষ আছে। সকলেরই কান খাড়া হয়ে উঠল। কোরা এমন কথা বলল কেন, তাই নিয়ে ওদের আর কৌতূহলের সীমা রইল না। কোরা তখন বলল, আরে মেয়েটার রিত ভিতের ঠিক নেই বলেই না কোনো রকমে তাকে বিদেয় করেছে। একটা বুড়ি জেলেনি এ কথা শুনে আঁতকে উঠে গালে হাত দিয়ে বলল, আয় গো সাগর মা, কি সব্বনেশে কথা গো, এ মেয়ে যে তাহলে আমাদের সমুদ্র শুকনো করে ছাড়বে। জেলেনেরা তখন কোরাকে আরো অনেক প্রশ্ন করতে লাগলো, খুঁটিয়ে খুঁটিয়ে। কোথায়, কার সঙ্গে, কবে, ইত্যাদি। কিন্তু কোরা খানিকটা বলে বাকিটা আর বলল না। একটা ভাত আর তরকারি রাঁধার পর কারুতাম্মার যখন কাজ শেষ হলো তখনও পাড়ার মেয়েদের ওকে নিয়ে গল্পগুজব শেষ হয়নি। ওর মার অসুখের কথা সকলেই জেনেছে। মাকে এই রকম অবস্থায় ফেলে কোন মেয়ে চলে আসে, এই কথাটাই সকলে বলাবলি করতে লাগলো। বলি, স্বামী আর কদ্দিনের, মাই কি সবার বড় নয়? তার উপর মার যখন ওই অবস্থা, ব্যাপারটা যে সত্যি করে কি তা জানার জন্যে সকলেই ব্যস্ত হয়ে পড়ল। কিছু একটা ভেতরে না থাকলে কি আর এমন ভাবে কোনো মেয়ে চলে আসে? দুপুরের মধ্যে কারুতাম্মার কথা ঘরে ঘরে আলোচনা হতে লাগলো। মেয়েটার নিশ্চয়ই রিত ভিতের ঠিক নেই। মা বাপ মেয়েটাকে কোনো রকমে বিদেয় করে বেঁচেছে। যদি কথাটা সত্যি হয় তাহলে তাহলে যে কি হবে তাই ভেবে জেলেনিরা খুব ভয় পেয়ে গেল। কারুতাম্মাকে নিয়ে যখন পাড়ার জেলেনিদের মধ্যে এই রকম গল্পগুজব চলছে, ও তখন কাজকর্ম সেরে চুপ করে বসে মার কথা ভাবছে। মা এখন কেমন আছে তাও জানে না। মাকে ওই অবস্থায় ফেলে ওর চলে আসাটা ঠিক হয়েছে কিনা কে জানে। বাবা তাকে ত্যাগ করেছে চিরকালের জন্যে। বাবার সেই কথাগুলো এখনো তার কানে বাজছে, ও আমার মেয়ে নয়। কারুতাম্মা ওর বাবাকে খুব ভালো করেই জানে। একবার যখন বলেছে তখন আর তাকে মেয়ে বলে স্বীকার সে কিছুতেই করবে না। কারুতাম্মা ভাবতে লাগলো, সত্যি এমনি ভাবে চলে এসে ও বোকামিই করেছে। বাপের কথা না শুনে এমনি ভাবে চলে আসাটা তার পক্ষে খুবই দুঃসাহসের কাজ হয়েছে। ওর মতো এমন মেয়ে হয়তো ওদের গায়ে আর একটিও নেই। এখন বোধ হয় সকলেই তাকে গাল মন্দ সাপমন্নি করছে। তা করুক, ওর মা তো ওকে আশীর্বাদ করেছে। এখানে আসার অনুমতি
মাই দিয়েছে, তাহলে আর ভয়টা কিসের? বেচারি মা, ওর নিরীহ গোবেচারি মা ওর জন্যে কত না সহ্য করছে। মেয়ের জন্যে মাকে সহ্য করতেই হয়, কিন্তু তার মা যেন একটু বেশিই করেছে। বিছানায় পড়ে থাকলে এক গেলাস জল গড়িয়ে দেওয়ার কেউ না থাকলেও ওর মা ওর কথাই ভেবেই জোর করে ওকে পাঠিয়ে দিয়েছে। বাবা এখন মাকে কত গালমন্দ করবে, মাকে সে সব সহ্য করতে হবে। তার জন্যে না জানি মাকে আরো কত সহ্য করতে হবে। বাবা তো আর কোনোদিনই তাকে ক্ষমা করবে না, হয়তো বাড়িতেও ঢুকতে দেবে না। সেই দুঃখটা মার বুকে শেল হয়ে বাজবে। মার চিন্তার পর এবার ওর ভবিষ্যৎ জীবনের চিন্তা ওকে পেয়ে বসলো। ওর মা বাপ ভাই বোন আছে, মা বাপ কষ্ট করে পয়সা জমিয়েছিল, মেয়ে দুটিকে কিন্তু তারা খুব যত্ন করেই বড় করে তুলেছিল। মা বাপের স্নেহ ছায়ায় বসে ওর গায়ে আজ পর্যন্ত একটি আঁচড়ও লাগেনি। ওর অবশ্য প্রয়োজন বা চাহিদা কম ছিল, কিন্তু যেটুকু ছিল তা সব ওর বাপ মা মিটিয়েছে। দিনগুলো তার ভালোই কেটেছে। দুঃখ বা অভাব কাকে বলে সে জানতে পারেনি। আজ সেই আরামের জীবন পেছনে ফেলে সে এক নতুন জীবনে পা দিয়েছে, একটা সম্পূর্ণ নতুন পরিবেশ। সেই জীবন কেমন হবে কে জানে। ভালোভাবে খাওয়া জুটবে কি, পরবার কাপড় জুটবে কি, মাথায় তেল কিনতে পয়সা জুটবে কি? খিদে কাকে বলে এতদিন পর্যন্ত সে জানতো না। আজ খিদে পেলে তা মিটাবার জিনিস সে পাবে কিনা তাও তো ঠিক মতো জানা নেই। এখন কি আর সেই প্রাণ খোলা হাসি হাসতে পারবে? পারবে কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে? সমস্ত কিছুই অনিশ্চিত। হঠাৎ ওর মনে হলো ও যেন এই বিশাল পৃথিবীতে বড় একা। ওর খিদে তেষ্টা মেটানোর, ওকে আগলে রাখার কেউই নেই। ও এক পুরুষের ভালোবাসা পেয়েছিল, ভালোবাসা যে কি বস্তু তাও জানে। এখন যে পুরুষের ঘর করতে ও এসেছে সে কি ওকে তেমনি ভালোবাসবে? এই লোকটার ভালোবাসা পাবে কি না পাবে এটা ওর কাছে একটা খুব বড় প্রশ্ন হয়ে দেখা দিল। পালানির সম্বন্ধে কতটুকুই বা সে জানে। এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের 15তম পর্ব। তোমাদের কেমন লাগলো পর্বটা কমেন্টে জানাও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও, শেয়ারও করতে পারো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো অন্যান্য পর্বগুলি শোনার জন্য। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। আবার আসবো অন্য একটি পর্ব নিয়ে। ভালো থেকো সবাই, আজ আসি।